প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। তারপরে ধন্যবাদ জানাই যিনি বা যারা এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হওয়ার পিছনে জড়িয়ে রয়েছে, অক্লান্ত পরিশ্রম করে করেছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। খুব স্বল্প সময়ের মধ্যে এক দুটো জিনিস নিয়ে আপনাদের একটু আলোচনা করব, পুরোপুরি শিক্ষামূলক। তার মধ্যে যেটা সমস্যা সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে কিডনি স্টোন বা কিডনির রাস্তায় যে পাথর, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো আমি একটা ছবি এঁকেছি এখানে, দুটো কিডনির ছবি। কিডনি আমাদের শরীরের এরকম পিছনে রয়েছে। আমি যদি এখানে দাঁড়াই এভাবে, তাহলে এটা আমার ডান কিডনি, এটা আমার বাঁ কিডনি দেখতে পাচ্ছেন। ডান কিডনি থেকে কিডনির মুখের এটা ইউরেটার বলি আমরা, একটা নালী বেরোয়। বাঁ কিডনি থেকেও সেম একটা নালী বেরোয়। এই নালী দুটো এসে এখানে জয়েন করে পেচ্ছাবের থলি বলে, এটা ইউরিনারি ব্লাডার। পেচ্ছাবের থলি থেকে আমাদের পুরুষদের শরীরে পেচ্ছাবের যে নালীটা হচ্ছে লম্বা, আমরা সবাই জানি আমাদের শরীরের লিঙ্গ রয়েছে পুরুষদের শরীরে লম্বা। মহিলাদের এই সিস্টেমটা এখানেই শেষ, মহিলাদের এই পার্টটা নেই, পুরুষদের এই পার্টটা রয়েছে পেচ্ছাবের নালী, যেটা ইউরেথ্রা বা মূত্রনালী বলি আমরা। তো এই হচ্ছে আমাদের পুরো কিডনি সিস্টেমটা বডির মধ্যে সেট করা আছে। তো অ্যাকচুয়ালি কাজ কি কিডনির? আমাদের বাড়ির যেরকম একটা নোংরা আবর্জনা ফেলি আমরা বা নোংরা জল ফেলি, জলটা বের করার জন্য যে একটা নালী থাকে প্রত্যেকটা বাড়ির সঙ্গে অ্যাটাচ কোনো না কোনোভাবে, সেই রকম এটা হচ্ছে আমাদের বডির যে নোংরা যে জল, সেই জল মানে নিষ্কাশনের, জল বার করার হচ্ছে সিস্টেম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সিস্টেম তো ভালোই ছিল, জল আমরা জল খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, সেগুলো জলের মধ্য দিয়ে দূষিত যে ম্যাটেরিয়ালগুলো, পদার্থগুলো, সেগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে কারো কারো পাথর কেন হয়ে যাচ্ছে? তো খুব কমন সেন্স যে আমাদের বাড়ির যে আমরা নালা যে রাখি, সেই নালাতে কেন হচ্ছে যে নালাটা ব্লক হয়ে যেতে পারে, কেন নালার মধ্যে অনেক সময় দেখি যে নালা পরিষ্কার করতে হয়। তো দুটো কারণ খুব সাধারণভাবে বললে, যে যদি এই সিস্টেমের মধ্যে, যদি এই পুরো সিস্টেমের মধ্যে জন্মগত কারণে কোনো কোথাও একটা ব্লক হয়, মানে কারো এই নালীটা এরকম না থেকে সাপোজ ধরেন এরকম একটু হয়ে আছে, তাহলে এই জায়গাটায় এখানে এসে ইউরিনটা এসে এখানে বাধাপ্রাপ্ত হবে। তো যখনই একটা নালায় যে বাধাপ্রাপ্ত হবে, তাহলে এই নালাটাই একটা এইখানে আবর্জনাটা জমতে থাকবে। তো ইউরিনে আমরা হচ্ছে যে যেমন ইউরিনটা ঠিক জল নয়, মানে ধরেন আমরা একটা শরবত বানাই, এক গ্লাস শরবত বানাই, তো সেখানে চিনি থাকে, লবণ থাকে, লেবু থাকে, ঠিক সেই রকম ইউরিনটার মধ্যে আমরা দেখতে পাই না, মানে শত শত হচ্ছে উপাদান রয়েছে, সবকিছু উপরওয়ালা উপর থেকে সেট করে পাঠিয়েছেন। আমরা মানে সায়েন্টিফিক ভাষায় বলি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরকম বিভিন্ন উপাদান রয়েছে। তো সায়েন্স বলছে, ফিজিক্স বলছে যে এক গ্লাস জলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ চিনি মেশাতে পারবেন। এক চামচ দিলেন গুলে গেল, 2 চামচ দিলেন গুলে গেল, এরকম দিতে দিতে একটা টাইম আসবে যখন কিন্তু আর চিনি গুলবে না, চিনি হচ্ছে যে থিতিয়ে পড়বে, গ্লাসের নিচে থিতিয়ে পড়বে। এটাই ফিজিক্স বলছে। তো ঠিক সেই রকম ইউরিনের মধ্যে কিছু ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো নর্মাল সিস্টেমে সবসময় বয়ে চলেছে, আমরা জাস্ট যাই বাথরুমে পেশাব করি, কিছুই বুঝতে পারি না, কিন্তু যখন বাধাপ্রাপ্ত হবে ওই জিনিসগুলো এখানে থিতিয়ে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে উপরওয়ালা ফরচুনেটলি হয়তো এইরকম কোনো সমস্যা 1000-এ একজন মানুষের হয়তো থাকে, কিন্তু 100-র মধ্যে হয়তো 20 জন মানুষের পাথর আছে। তাহলে তাদের কেন পাথর হলো, কেন তাদের মধ্যে শরীরে পাথর হলো? উত্তরটা ওই আমার শরবতের এক্সাম্পলের মধ্যে লুকিয়ে রয়েছে, যে একটা নির্দিষ্ট জল, নির্দিষ্ট পরিমাণ জল নির্দিষ্ট পরিমাণ জিনিসকেই বহন করতে পারে। তার বেশি এক্সেস যদি আমি চিনি ঢালতে থাকি, একসময় চিনি থিতিয়ে পড়বে গ্লাসের তলায়। ঠিক সেরকম আমরা শরীরের মধ্যে আমাদের ইউরিনে যে উপাদানগুলো রয়েছে, সেগুলো একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে পারে। তার বেশি যদি ইউরিনের মধ্য দিয়ে যায়, সেই উপাদানগুলো থিতিয়ে পড়ে।
সবাই এই কথাগুলোর সঙ্গে পরিচিত, যে হয়তো বলবে কিডনিতে গ্র্যাভেলস আছে, গ্র্যাভেলস বা মাইক্রোলিথ বা আরো বাইল্যাটারাল ইকোজেনিক শ্যাডো। এই যে সব কথাগুলোর মানেই একটা, যে কিডনির ইউরিনের মধ্যে যে উপাদানগুলো সেগুলো থিতিয়ে পড়তে শুরু করেছে। আজকে যেটা গ্রাভেল সেটাই 5 বছর পরে একটা 20 mm স্টোন। এই জিনিসটা বুঝতে হবে যে যখনই কিডনিতে গ্রাভেল দেখা দিচ্ছে মানে ওই উপাদানগুলো থিতিয়ে পড়া শুরু করেছে। এবার একটা জায়গায় যখন থিতিয়ে পড়তে শুরু করে ওর উপরে কন্টিনিউয়াস, সাপোজ একটা লবণের দানা থিতিয়ে পড়লো গ্লাসের মধ্যে, ওই লবণের দানার উপর প্রতিদিন একটা একটা করে দানা জমতে থাকলো, সেটা আস্তে 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 একটা 10 mm 20 mm সাইজে হচ্ছে যে পাথর হচ্ছে পাথরের আকার ধারণ করলো। তো কেন আমাদের শরীরে তাহলে এই যে উপাদানগুলো বলছি ইউরিনের মধ্যে বেড়ে যাচ্ছে, কোথা থেকে আসছে এই উপাদানগুলো, আর কেন কারো কারো বেশি হচ্ছে আর কারো কারো নর্মাল হচ্ছে? এই উপাদানগুলো সবই আসে আমরা যা খাই তার থেকে। বডি কিছু জিনিস তৈরি করে আর আমরা যা খাই তার থেকে। তো এই উপাদানগুলো নর্মাল মাত্রায় রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমাদের সেই যে জিনিসগুলো থেকে এই ক্ষতিকর উপাদানগুলো আসে সেগুলো কম খাওয়া, আর হচ্ছে যে সেই একই শরবতের এক্সাম্পলে ফিরে যায়, যে আপনি যখন দেখছেন যে চিনি এবার থিতিয়ে পড়ছে, তো আরো যদি একটু জল মিশিয়ে দিই তাহলে আবার সেই চিনিটা গুলে যাবে, তাহলে আর চিনিটা থিতিয়ে পড়বে না। তো একদম খুব সহজ উদাহরণ দিয়ে বোঝানো যায় যে আমাকে হয় জল বেশি খেতে হবে বা ওই দানা দানা উপাদানগুলো যাতে শরীরে কম তৈরি হয় সেই রকম খাবার খেতে হবে। একদম কমন সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে যেগুলো আমাদের শেখানো হয়, যেগুলো আমরা জানি, যে সমস্ত অ্যানিমাল প্রোটিন মানে প্রোটিন জাতীয় খাবার যেগুলো প্রাণীর শরীর থেকে আসছে, মাছ, মাংস, ডিম, বিশেষ করে হচ্ছে মানে আমাদের রেড মিট যেটা বিফ, এই জাতীয় জিনিসগুলোতে অক্সালেট থেকে শুরু করে অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে সমস্ত উপাদান খুব বেশি বেশি, ইউরিক অ্যাসিড এই কথাটার সঙ্গে আমরা অনেকেই হয়তো পরিচিত, ইউরিক অ্যাসিড, এই উপাদানগুলো খুব বেশি বেশি পরিমাণে আছে। তো রেড মিট মানে হচ্ছে বড় মাংস যেটা আমরা বলি, খাসির মাংস, যে কোনো মাংসে এই উপাদানগুলো বেশি বেশি রয়েছে। ভেজিটেবল প্রোটিন যেগুলো, যেমন ডালে প্রচুর প্রোটিন রয়েছে, ভেজিটেবল সোর্স থেকে আসে, উদ্ভিজ্জ সোর্স থেকে আসে। ডাল বা বাকি আর কিছু যেগুলো ভেজিটেবল প্রোটিন রয়েছে সেগুলোতে এই উপাদানগুলো কিছুটা কম। তো দেখা গেছে যে যারা ভেজিটেরিয়ান, কমপ্লিট ভেজিটেরিয়ান, তাদের মধ্যে স্টোন ফরমেশনের ইনসিডেন্স বা স্টোন ফরমেশনের চান্স, যারা নন ভেজিটেরিয়ান, যারা মাংস খাই, আমরা যেমন সবাই মাংসাশী, তো আমাদের একটু বেশি চান্স। তো সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে ক্ষতিকর যেটা, এই যে সল্ট যেটা আমরা খাই, লবণ, সোডিয়াম এবং ক্লোরাইড যে রয়েছে, সেই জিনিসটা ইউরিনে থাকলে হচ্ছে যে স্টোন ফরমেশনে হচ্ছে সাহায্য করে। মানে ধরেন লবণ আর চিনি একসঙ্গে মেশাচ্ছি, চিনির কোনোদিন ধরে নিচ্ছি চিনির কোনোদিন স্টোন হয় না, শুধু লবণেরই স্টোন হয়। কিন্তু চিনি যদি আমি বেশি পরিমাণে দিই তাহলে লবণ কিন্তু বেশি অ্যাড করতে পারবো না। সেই রকম লবণ দিয়ে আমাদের ইউরিনে কোনোদিন স্টোন হয় না, কিন্তু সেই লবণ অন্য ম্যাটেরিয়ালগুলোকে, যেমন ক্যালসিয়ামকে, ইউরিক অ্যাসিডকে, ম্যাগনেসিয়ামকে, এগুলোকে স্টোন ফরমেশনে সাহায্য করে। তো লবণ আর হচ্ছে যে মাংস, মাছ, ডিম, এইগুলো আমাদের রেস্ট্রিক্ট করতে হবে। মানে আমি কোনোদিন বলি না যে সবাইকে খাওয়া ছেড়ে দিতে হবে, আমি সবসময় রিকোয়েস্ট করি যে আমাদের খাওয়ার প্যাটার্নটা চেঞ্জ করতে হয়। যেমন মানে আমাদের মধ্যেও ছোটবেলা আমরাও করেছি যে মাংস হলো বাড়িতে, তো মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম, সেদিন আর সবজি হলো না, বা সবজি হলেও আর খেলাম না। এটা খুব ডেঞ্জারাস হ্যাবিট। এটা শুধু কিডনি স্টোনের জন্য নয়, এটা সমস্ত রকম মানে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পাইলস ফিস্টুলা থেকে শুরু করে সমস্ত কিছুর জন্যই হচ্ছে এই জিনিসটা খুব ক্ষতিকারক। ভেজিটেবল আপনাকে খেতেই হবে, তার সঙ্গে আপনি মাছ খান, মাংস খান, ডিম খান, যাই খান, ভেজিটেবল খেতেই হবে। আর অ্যাডিকুয়েট ওয়াটার, সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল, সেইটা হচ্ছে আপনাকে নিতেই হবে। পর্যাপ্ত জল মানে অনেকেই বলি বেশি জল খেতে হবে, উত্তর আসে আমি 6 লিটার 7 লিটার জল খাই। মানে ব্যাপারটা হচ্ছে 6 লিটার 7 লিটার জল কেউই খাই না, ইউজুয়ালি খাই না, বা হয়তো খেলেও একটা কোনো ইউটিউবে ভিডিও দেখলো বা কোথাও একটা কিছু শুনলো, 3-4 দিন খেলো, তারপরে আবার সেই মানে শরীরের প্রতি একটা আর কেউ কেয়ার নিল না।
একটা পারসিস্টেন্ট হ্যাবিট থাকবে, একটা যেটা সারা জীবন আপনি মেনটেন করবেন। মানে আমরা সায়েন্সের ভাষায় বলছে যে যার যত বডি ওয়েট, খুব সহজ একটা ম্যাথামেটিক্স, যার যত বডি ওয়েট ইন্টু 30 ml, মানে কারো ওজন যদি 70 কিলো হয়, 70 ইন্টু 30 মানে 2100 ml, 2100 ml মানে 2.1 লিটার, 2 লিটার আর 100 ml প্লাস 400 মানে 2.5 লিটার জল। 2.5 লিটার জল মানে গ্লাসে ঢাললে হয়তো ওই যেটা অনেক পুরোনো ভাষায় আমরা শুনে আসি 8 গ্লাস জল প্রতিদিন, সেই রকমই একটা জিনিস দাঁড়াবে। এই পরিমাণ জল আপনাকে কন্টিনিউ খেতে হবে। এরকম নয় যে একজন ডাক্তারের কাছে গেলেন, বললেন বেশি করে জল খাও, বা একটা ইউটিউবে ভিডিও দেখলেন, শুনে একদম উদ্বুদ্ধ হয়ে 4 দিন 8 লিটার করে জল খেলেন, তারপরে ছেড়ে দিলেন। এই 2.5 লিটার জল আমার মনে হয় কেউ যদি হ্যাবিট রাখে তো ইজিলি খাওয়া সম্ভব। এই জিনিসটা একদিন দুদিনের অভ্যেস নয়, এটা সারা জীবনের অভ্যেস রাখতে হবে। আর হচ্ছে ওই মাংসের ব্যাপারটা যেটা বললাম, তার সঙ্গে ভেজিটেবলটা অবশ্যই খেতে হবে। এবার প্রশ্ন হলো যে এত ফলো করার পরেও হচ্ছে বেশিরভাগ সময় আমরা দেখি দুর্ভাগ্যজনকভাবে যে আমরা বলি যে সিগারেট খেলে পেচ্ছাবের থলিতে ক্যান্সার হয়। 50% লোক যাদের পেচ্ছাবের থলিতে ক্যান্সার হয় তারা সিগারেট খায়। কিন্তু আমরা আউটডোরে পেশেন্ট আসে দেখি যে মাথায় টুপি পরে ইমাম সাহেব কোনোদিনই হয়তো বিড়ি সিগারেটের কথা ভাবতে পারেননি, পেচ্ছাবের থলিতে ক্যান্সার নিয়ে এসছেন। আমাদের ভাবতে খুব খারাপ লাগে। তো কেন হয়? মানে হয়ে গেল, এবার এখন তো আর কিছু করার নেই, যে স্টোন হয়ে গেল, এবার কি হবে, ট্রিটমেন্ট কি হবে? মানে স্টোন হলে কি তাহলে অপারেশন করতে হবে? এইখানেই হচ্ছে যে মানে আমাদের যত রহস্য লুকিয়ে আছে, যে স্টোন হলেই অপারেশন করতে হয় না। কোনো ডাক্তারই কোনোদিন বলবে না যে স্টোন মানেই অপারেশন করতে হবে। এইখানেই অনেক দ্বন্দ্ব। এইখানেই চলে আসবে আপনার হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, বিভিন্ন রকম ট্রিটমেন্ট। এখানে হয়তো অনেকেই আছেন যারা কোয়াক প্র্যাকটিস করেন, যারা হোমিওপ্যাথি ডক্টর আছেন। আমার কারো প্রতি কোনো ডিসরেসপেক্ট নেই। হোমিওপ্যাথি যদি কাজ না করতো আজ হাজার হাজার বছর ধরে সমাজে সেটা থাকতো না। বহু মানুষ উপকার পেয়েছে, নিশ্চয় কোনো না কোনোভাবে পেয়েছে, তাই এখনো সমাজে টিকে রয়েছে। কারোর প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। প্রশ্ন হচ্ছে যে শুধু সঠিক জিনিসটা জানতে হবে, যে অ্যাকচুয়ালি আমি পেশেন্টকে কি করছি, আর পেশেন্টকেও জানতে হবে যে আমার কোন সময় হচ্ছে যে অপারেশনটা এবার করতেই হবে। তো একটা হয় কি, স্টোন হলে ব্যথা হয়। কারো যদি ব্যথা হয় আর কেউ যদি হোমিওপ্যাথি ডাক্তার বলে যে দাদা আরো 1 মাস খান ওষুধ ঠিক হয়ে যাবে, তার যদি ব্যথা না কমে তাকে বোঝানোর দরকার নেই যে ঠিক চলে যাবে অপারেশন করতে। দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় কিডনি স্টোন থাকে যাদের কোনো পেইন হয় না। আমরা এরকমও স্টোন পেয়েছি যে পুরো এই জায়গাটা ভরা, এত বড় স্টোন, মানে এত বড়, মানে না দেখলে মানুষ বিশ্বাস করবে না। তো সারা জীবন পেইন হয়নি। যখন পা ফুলতে শুরু করেছে, কিডনি ড্যামেজ হয়েছে, তখন ছবি করে দেখা গেছে যে এরকম একটা স্টোন আছে। তো কিডনি স্টোনের মানে ম্যাজিকটা হচ্ছে যে কারো ব্যথায় কেউ গড়াগড়ি করে, আর কারো আবার কোনো ব্যথা হয় না। সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, কেন হয় কেন হয় না। যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে। তো যাদের পেইন হচ্ছে তাদের সাধারণত বোঝাতে হয় না, ওরা ঠিক অপারেশন কোনো না কোনো করিয়ে নেয়। প্রশ্নটা হচ্ছে যাদের পেইন নেই তাদের কি ট্রিটমেন্ট হবে। এখন ডিপেন্ড করছে যে কোন জায়গায় পাথরটা আছে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর কোথায় থাকলে পেইন হবে আর কোথায় থাকলে পেইন হবে না। সাধারণত কিডনির মধ্যে যে স্টোনগুলো থাকে, এটা যারা একটু ইউএসজি রিপোর্টগুলো দেখেন তারা এই কথাগুলো দেখবেন। আপার ক্যালিক্স, এটা আপার ক্যালিক্স বলে, লোয়ার ক্যালিক্স, মিডল ক্যালিক্স, আপার ক্যালিক্স, লোয়ার ক্যালিক্স, মিডল ক্যালিক্স। তো ইউজুয়ালি এই জায়গায় স্টোনগুলো থাকলে সাধারণত ব্যথা হয় না। স্টোন যখনই এই নালীতে চলে আসলো, এই জায়গায় যখনই চলে আসলো, পেশেন্টের একটা ব্যথা শুরু হয়। এই ব্যথায় পেশেন্ট গড়াগড়ি করবে, এই ব্যথাটা হবেই। এবার এই ব্যথাটাই গড়াগড়ি শুরু করলো, তারপরে হসপিটালে গেল, ওষুধ ইনজেকশন দিল, ব্যথা কমে গেল, তারপরে ট্যাবলেট দিয়ে বাড়ি ছাড়া হলো, 3 দিনে ব্যথা কমে গেল। তারপরেই যেটা হয় যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই এবং ওই সময় আর ব্যথা নেই, এবং হোমিওপ্যাথি ডাক্তার ওকে ওষুধ দেয় যে 1 মাস খাওয়ার পরে ছবি করতে হবে।
বা 1 মাস দিল, তারপর আবার 2 মাস দিল, আবার 3 মাস দিল। আমার এই জায়গাটাতে শুধু একটাই রিকোয়েস্ট, যে আপনার হোক, আপনার বাড়ির লোকের হোক, বা আপনি যদি ডাক্তার হন, আপনার পেশেন্টের হোক, আপনাকে যেটা দেখতে হবে, আপনি 15 দিন ওয়েট করান, কোনো অসুবিধা নেই, 1 মাস ওয়েট করান, কোনো অসুবিধা নেই। আপনাকে যেটা দেখতে হবে যে রিপোর্টে হাইড্রোনেফ্রোসিস, মাস্টারমশাই বললেন কথাটা একটু আগে, হাইড্রোনেফ্রোসিস বলে কোনো কথা আছে কিনা, আমরা সংক্ষেপে HDN বলি। হাইড্রোনেফ্রোসিস মানে এই যে এই নালী থেকে ইউরিনটা আসছিল নিচে, এখন নালীটা ব্লক হয়ে গেছে, তো ইউরিনটা নিচে আসতে পারছে না, স্বাভাবিকভাবে এখানে একটা প্রেসার তৈরি হয়, এটা আস্তে আস্তে ফুলতে শুরু করে, এটা আস্তে আস্তে ফুলতে শুরু করে, এবং কিডনিটাও সাথে সাথে এরকম ভাবে ফুলে যায়, এরকম ভাবে ফুলে যায়। যখন হাইড্রোনেফ্রোসিস হচ্ছে সেই সময় আপনাকে কিন্তু সতর্ক হতেই হবে, কারণ প্রতিদিন আপনি মনে রাখবেন, প্রতিদিন আপনার কিডনি ক্ষতি হচ্ছে, প্রতিদিন আপনার কিডনির ক্ষতি হচ্ছে। এটা যত ফুলতে আছে, আজকে আমি অ্যাঞ্জেলে গিয়ে একটা অপারেশন করবো, যে ওর এইরকম এই জায়গাতে একটা স্টোন ছিল, ফুলতে 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 এখন এই কিডনিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রতিদিন আপনার কিডনির ক্ষতি হচ্ছে, এই কথাটা মনে রাখবেন যখন আপনার হাইড্রোনেফ্রোসিস আছে। তো বেশিরভাগ সময় আমরা কিসের উপর নির্ভর করে অপারেশনের জন্য ছুটি? স্টোন সাইজের উপর নির্ভর করে। কত mm স্টোন? 7 mm স্টোন, ওষুধ খেয়ে সেরে যাবে। কত mm স্টোন? 10 mm স্টোন, ওষুধ খেয়ে সেরে যাবে। কত mm স্টোন? 25 mm স্টোন। আচ্ছা না, আর ওষুধ খেয়ে সারবে না, এবার অপারেশন করতে হবে। এই কনসেপ্টটা খুব মারাত্মক। আমার প্রশ্ন স্টোন কত বড় সেটা না, আমার প্রশ্ন স্টোন কোথায় আছে। এই জায়গায় একটা 20 mm স্টোন, এই জায়গায় একটা 20 mm স্টোন আপনার হয়তো কোনো ক্ষতি করছে না, কিন্তু এই জায়গায় একটা 3 mm স্টোন আপনার কিডনি ড্যামেজ করছে প্রতিদিন, প্রতিদিন করছে। এটা আপনি বুঝতে পারছেন না, কারণ এই ব্যথাটা মাত্র 2-3 দিনই থাকে, 3 দিন পরে ব্যথা অটোমেটিক কমে যায়, কিন্তু আপনার কিডনি প্রতিদিন ফুলছে আর নষ্ট হচ্ছে। কাজেই যখন আপনার এই কিডনির সিস্টেমে পাথর ধরা পড়ছে, কোনোদিন প্রশ্ন করবেন না যে আমার কিডনির সাইজ, পাথরের সাইজ কত, যেটা প্রশ্ন করবেন আমার পাথর কোথায় আছে। যদি আপনার ওই ডাক্তারের উত্তরে ডাউট থাকে, আপনি অন্য ডাক্তারকে জিজ্ঞেস করুন। আপনি দিনরাত ছুটুন এটা জানার জন্য যে আপনার পাথর কোথায় আছে, এটা জানার জন্য নয় যে আপনার পাথরের সাইজ কত। 7 mm পাথর, 10 mm, 20 mm পাথরও আপনার ক্ষতি করতে পারে না, কিন্তু এইরকম একটা জায়গায় 3 mm পাথর আপনার ডেইলি কিডনিটা ড্যামেজ করতে পারে। তো প্রশ্ন হচ্ছে কোথায় আছে। যদি এইরকম জায়গায় একটা পাথর আছে এবং আপনার রিপোর্ট বলছে হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, আপনার কিডনি ফুলছে, তাহলে আপনি 15 দিন দেখতে পারেন। আমি বলছি না ওদিনেই অপারেশন করান, 15 দিন দেখতে পারেন, 1 মাস দেখতে পারেন, কিন্তু 6 মাস পরে যখন যাবেন তখন এই কিডনিটা অলরেডি ধরেন 70% ড্যামেজ হয়ে গেছে। সেই সময়েও আমি অপারেশন করব, কিন্তু এই যে ড্যামেজটা আপনার হয়ে গেছে, এই পার্টটা আর ফিরিয়ে দিতে পারবো না। এটা আপনি যা ভুল করেছেন সেটার মাসুল আপনাকে দিতেই হবে। এই পাথর আমি আপনার 80% কিডনি ড্যামেজ হয়ে গেছে, তবুও আমি অপারেশন করে পাথরটা ক্লিয়ার করতে পারবো, কিন্তু এই যে ড্যামেজ হয়ে গেছে এটা কিন্তু আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। এরকম কোনো মেডিকেল সায়েন্স নেই, কোনো ম্যাজিক নেই, যেটা ড্যামেজ হয়ে গেছে ওটা হয়ে গেছে। তো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কত পার্সেন্ট আপনার কিডনি ড্যামেজ অ্যালাউ করবেন। আপনি 15 দিন দেখলেন, 1 মাস দেখলেন, কিন্তু আপনি 6 মাস নিশ্চয় দেখবেন না এই পাথর নিয়ে। আরেকটা যেটা ভুল হয়, গত সপ্তাহে একটা পেশেন্ট এসেছিল, 8 বছর আগে স্টোন হয়েছে, 4 বছর হোমিওপ্যাথি খেয়েছিল, তারপরে একটা রিপোর্ট করলো, কোথাও থেকে করলো, রিপোর্টে বললো যে পাথর এখন নেই, ক্লিয়ার। এখন এসছে আরো 4 বছর পর আবার একটা হালকা ব্যথা হয়েছে, রিপোর্ট করেছে, এখন ওই পাথরটা আছে এবং ওর এই কিডনিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এই পুরো জায়গাটাকে আমাকে হচ্ছে বাদ দিতে হবে এখন। তো স্টোন আছে এটা দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাফি যথেষ্ট, কিন্তু স্টোন নেই, ক্লিয়ার, আপনি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবেন। এটার জন্য সিটি স্ক্যানই শুধুমাত্র রিলায়েবল। একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে 1000 টাকা মতো নেই, 2-3বার আল্ট্রাসোনোগ্রাফি করাই শিওর হওয়ার জন্য 3000-4000 খরচা হয়ে যায়। একটা MCCT KUP করতে 2 থেকে 2500 টাকা লাগে।
তিনবার আল্ট্রাসোনোগ্রাফি না করে একবার সিটি স্ক্যান করবেন। পাথর নেই এই কথাটা শুধু সিটি স্ক্যানে যদি বলে তাহলেই বিশ্বাসযোগ্য। আল্ট্রাসোনোগ্রাফি পাথর মিস করতেও পারে, সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি যিনি করছেন তাকেও দায়ী করতে পারবেন না, সেটা আপনার বোকামির জন্য সেই জিনিসটা হবে। পাথর নেই এই কথাটা শুধু সিটি স্ক্যান দ্বারাই 100% ভাবে শিওর ভাবে বলা যায়। তো এই হলো মোটামুটি জিনিস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার আজকের ইম্পর্টেন্ট জিনিস। পাথর কত বড় সেটা বড় প্রশ্ন নয়, পাথর কোথায় আছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এখন যেটা আগে, এবার ব্যাপার হচ্ছে যে আগে হচ্ছে এই অপারেশনগুলো এত কেটে হতো, অনেক বড় কাটা একটা এত বড় অপারেশন, প্লাস রিলায়েবল কোনো জায়গা ছিল না যে যেখানে গিয়ে সুস্থভাবে এই জিনিসগুলো হবে। তো শুধু এটা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তাররাই করতেন তা নয়, অনেক ফিজিশিয়ান আছে, এমবিবিএস এমডি করা ফিজিশিয়ান, যাদের পেশেন্ট পেয়েছি এরকম মাসের পর মাস ওষুধ খাইয়ে গেছে। কারণ পেশেন্ট অনেকে অপারেশন চাই না, তো আলটিমেটলি পেশেন্টের লস হয়। এক্ষেত্রে পেশেন্ট কাউন্সিলিং হয়তো ঠিকঠাক হয়নি, ঠিকঠাক বোঝাতে পারেনি, সেটাও হতে পারে। ফিজিশিয়ানদেরও আমি দেখেছি এইভাবে আস্তে আস্তে কিডনিটাকে নষ্ট করে দিতে। তো আপনি বারবার ওই প্রশ্নটাই করবেন যে আমার কিডনি ফুলছে কিনা, আমার পাথরটা কোথায় আছে। তো যদি হচ্ছে যে কিডনি ফুলছে তাহলে অপারেশন করতে হবে, সেক্ষেত্রে আপনি 15 দিন 1 মাসের বেশি অপেক্ষা করবেন না। আর যদি ব্যথা হচ্ছে তাহলে তো আপনি নিজেই যাবেন অপারেশন করতে, সেক্ষেত্রে আমাদের খুব একটা বোঝাতে হয় না। ব্যথা হলে মানুষ ব্যথা নিয়ে বাড়ি থেকেও ঘুমায় না, অপারেশনের জন্য চলে যায়। তো এই হলো ছোট্ট করে মোটামুটি স্টোন। আর একটা প্রস্টেট, যেটা প্রস্টেটটা নিয়ে ছোট্ট করে বলছি। প্রস্টেট হচ্ছে এই যে পেচ্ছাবের থলি, এর নিচে একটা আমাদের মাংসপিণ্ড রয়েছে। এটা মানে যেরকম অ্যাপেন্ডিক্সের আমরা জানি যে সেরকম কোনো কাজ নেই, এটারও কাজ মানে খুব বেশি যে ইম্পর্টেন্ট মানে আমাদের এখনো জানা নেই। উপরওয়ালা নিশ্চয়ই অকাজে কিছু দেন না, নিশ্চয়ই কোনো কাজ আছে। বিজ্ঞানীরা এখন খুব বেশি একদম এর যে রোল আছে হিউম্যান বডিতে এরকম কোনো ব্যাপার নেই। প্রবলেম হচ্ছে যে এটা শুধু কাজ যে নেই সেটা নয়, 40-এর উপরে বয়স হলে এটা অকাজ শুরু করে। 40-এর উপরে বয়স হলে এটা আস্তে আস্তে বড় হতে শুরু করে এই মাংসপিণ্ডটা, প্রস্টেট গ্ল্যান্ড, এই পেচ্ছাবের নালীতে। এবার আমাদের এই পেচ্ছাবটা কিডনি থেকে এসে এখানে জমা হয়ে থাকে। ধরে 300-400 ml পেচ্ছাব জমে, তারপরে একটা সেন্সেশন পাই, মোটামুটি 500 ml মতো ইউরিন হলে আর আমরা ধরে রাখতে পারি না, যাই তারপরে এইখান দিয়ে পেচ্ছাবটা বেরিয়ে আসে। তো যখন এই প্রস্টেটটা বড় হচ্ছে, এই কি করছে, এই যে মূত্রনালীটাকে এটাকে আস্তে আস্তে চাপ দিচ্ছে। তো এই মূত্রনালীটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। তো তখন পেশেন্টের কি হয়, চাপ দেয় পেচ্ছাবে, কিন্তু যেহেতু এটা সরু হয়ে যাচ্ছে ইউরিনটা ভালোভাবে ক্লিয়ার হয়ে বেরিয়ে আসতে পারে না, পেচ্ছাব করতে প্রবলেম হয়। তো যখনই পুরো পেচ্ছাবটা ক্লিয়ার হচ্ছে না তখন কি হয়, পুরো পেচ্ছাবটা বেরোতে পারছে না, এই নালীটা সরু হয়ে গেছে বলে। তাহলে কিছুটা পেচ্ছাব থেকে যাচ্ছে, 500 ml পেচ্ছাবও হয়তো আছে ব্লাডারে, 300 ml করলো, 200 ml থেকে গেল। তো 200 ml যখন থেকে যাচ্ছে, ওর একটু পরেই তখন আবার 500 হয়ে যাচ্ছে, যেহেতু 200 অলরেডি জমা আছে আগে থেকেই, আবার 500 হয়ে যাচ্ছে, তাহলে আবার ওকে পেচ্ছাব লাগছে। একটা মানুষ আগে প্রতিদিন রাত্রেবেলা একবার উঠতো, আমাদের অনেকের নামাজের অভ্যাস আছে, হয়তো নামাজের সময় উঠলো, পেচ্ছাব করলো, হঠাৎ দেখছে যে এখন দিনে রাত্রেবেলা 3-4 বার ঘুম ভেঙে যাচ্ছে, পেচ্ছাব করতে যেতে হচ্ছে। কোনো কিছু না, জাস্ট এইটাই, শুধু এইটাই যে ও এখন আগে একবার করে উঠতে হতো, নামাজের আগে উঠতো, এখন 3-4 বার উঠতে হচ্ছে। তার মানে এই জিনিসটা ওর মধ্যে শুরু হয়ে গেছে, অ্যাবাভ দ্য এজ অফ 40, 40-এর উপরে এজ, এবং এই জিনিসটা নতুন করে দেখছে, মানে এই জিনিসটা ওর মধ্যে শুরু হয়েছে। প্রস্টেটটা বড় হচ্ছে, ওর পেচ্ছাবটা পুরো হচ্ছে না, একটু পর পর পেচ্ছাব লাগছে, ওকে বারবার যেতে হচ্ছে। তো এটা কি ট্রিটমেন্ট, এটা মানে যে অপারেশন করতে হবে আবার বলছি সেরকম কোনো ব্যাপার নেই। এবং এটার অপারেশন আরো খুব কম কেসেই করা হয়। প্রথমেই কিছু মেডিকেশন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, ওষুধ দিলে এই গ্ল্যান্ডটা আবার একটু ছোট হয়, পেচ্ছাবটা ভালো হয়। বা আরো কিছু ওষুধ রয়েছে এই জায়গাটাকে রিল্যাক্স রাখে, মানে যাতে খুব একটা টাইট ভাবে ধরে না রাখে, রিল্যাক্স রাখে, ইউরিনটা ভালোভাবে ক্লিয়ার হয়। তারপরে ওষুধ চলতে 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 একদিন যেটা হয়, আর ওষুধের কাজ করে না, এটা বড় হতে আছে হতে আছে হতে আছে, আস্তে আস্তে এই নালীটা পুরোপুরি ভাবে ব্লক করে দিল, পেশেন্টের পেচ্ছাব বন্ধ হয়ে গেল, পেশেন্ট ছটফট করছে। তারপরে হচ্ছে ডাক্তারের কাছে গেল, ক্যাথেটার করে দেওয়া হলো, পেচ্ছাবের নালীতে একটা নল পরিয়ে দেওয়া হলো। এই টাইমে হচ্ছে পেশেন্ট এবার অপারেশন চাই, এখন আর কোনো কিছু শুনবে না, শুধু অপারেশন চাই। তো এই টাইমে এসে আর আমাদের কিছু বোঝাতে হয় না, ও বলে অপারেশন করবো। কিন্তু সত্যি বলতে এই টাইমেও যে অপারেশন লাগবেই এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় কাপ সিরাপ খায়, কাপ সিরাপে কিছু মেটেরিয়াল আছে যেগুলো এরকম ইউরিনারি রিটেনশন করে দেয়,
তো সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিই, 2 সপ্তাহ দেখা যায়। 2 সপ্তাহ পরে আমরা নল খোলার চেষ্টা করি, পেচ্ছাবের নলটা খোলার চেষ্টা করি, পেচ্ছাবের নলটা খুলি, তারপরে দেখি পেশেন্ট পেচ্ছাব করছে কিনা। যদি পেশেন্ট পেচ্ছাব করে অন সেকেন্ড তাকে আবার মেডিসিনের উপরে রাখা যাবে, মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা যাবে। কিন্তু যদি পেচ্ছাবের নল খোলার পরে সে আবার পেচ্ছাব করতে পারছে না, আটকে আছে পেচ্ছাব, সেক্ষেত্রে তখন আমাদের অপারেশনের সিদ্ধান্ত নিতে হয়। তখন হচ্ছে কি আমাদের অপারেশন করতে হয়। এটা একটা কন্ডিশন যে প্রস্টেট বেড়েছে, তারপরে পেচ্ছাব বন্ধ হয়ে গেছে, নল খুলেও আর পেচ্ছাব হচ্ছে না, তাহলে অপারেশন করতে হবে। কারণ কেউ ক্যাথেটার নিয়ে চায়ের দোকানে চা খেতে যেতে চায় না, সবাই চাই আমার ক্যাথেটারটা আমার বডি থেকে সরানো হোক যত তাড়াতাড়ি সম্ভব। এটা একটা। আর কি হয়, অনেক সময় এই যে বাধা সৃষ্টি হচ্ছে এই কারণে পেচ্ছাবের থলিতে টিউমার পাথর হয়ে যায়। একই রকম বলেছিলাম, কোথাও বাধা সৃষ্টি হলে পাথর হবে, এখানে যখন বাধা সৃষ্টি হচ্ছে পেচ্ছাবের থলির মধ্যে পাথর হয়ে যায়। এটা একটা কন্ডিশন যেখানে গিয়ে আমাকে হচ্ছে যে অপারেশন করতে হবে। এই যে মাংস বেড়ে আছে, এই মাংস থেকে অনেক সময় ব্লিডিং শুরু হয়, পেচ্ছাবের সাথে রক্ত। একটা অ্যাবাউট দ্য এজ অফ 60, 60-এর উপরে লোক পেচ্ছাবের সাথে রক্ত, ফ্র্যাঙ্ক ব্লিডিং। দুটো কারণ, মেইন দুটো কারণ, একটাই প্রস্টেট বড়, একটা পেচ্ছাবের থলিতে টিউমার। দুটোই আর্জেন্ট মেডিকেল অ্যাটেনশন দরকার। ইমিডিয়েট ইউরোলজিস্ট, যে কোনো কিডনি ডক্টরের সঙ্গে দেখা করা উচিত। ওর হচ্ছে কোনো না কোনো অপারেশন লাগবে, হয় প্রস্টেট বা পেচ্ছাবের থলিতে টিউমার। মানে আদার রেয়ার কজ, 90% কজ এই দুটোই, যে এই দুটোর মধ্যে একটা আছে। তো তার আর্জেন্ট হচ্ছে মেডিকেল অ্যাটেনশন দরকার। তো এটা একটা। আরেকটা হয় যে এখানে যে পেচ্ছাব বন্ধ হয়ে গেছে, পেচ্ছাব যে ভালো মতন করতে পারছে না, এই চাপটা হচ্ছে এই পুরো সিস্টেমের উপরে চাপটা যায়। একই রকম ভাবে যেমন পাথর ব্লক করলে কিডনি ফুলছিল, এই জায়গায় ব্লক করলেও কিডনি ফুলতে শুরু করে। তখন হচ্ছে যে অন সেকেন্ড ওর কিডনি ড্যামেজ হচ্ছে, তখন আবার আমাদের হচ্ছে যে সেই অপারেশনের সাহায্য নিতে হবে। তাহলে প্রস্টেট বড় হয়েছে। আর একটা হচ্ছে যে এই যে শুরুতেই বললাম যে ওষুধ দিয়ে প্রথমে ট্রিটমেন্ট করব, কিন্তু কারো ওষুধ দিয়েও হচ্ছে না, পেচ্ছাবও বন্ধ হচ্ছে না, ওষুধ দিয়েও ও ভালো পেচ্ছাব করছে না, না ও কোনোভাবেই, রাতে 8 বার উঠতে হচ্ছে, ছিটপিট করছে, দিনের বেলাও পেচ্ছাব হচ্ছে না, অস্থির, পেচ্ছাব নিয়ে অস্থির, কিন্তু পেচ্ছাব বন্ধ হয়নি পুরোপুরি, ক্যাথেটার নলকে পড়াতে হয়নি। সেক্ষেত্রেও যদি পেশেন্ট চায় যে না আমার ওষুধে হচ্ছে না, আমি এভাবে বাঁচতে চাই না, এভাবে বাঁচতে পারবো না, তাহলে কি গিয়ে অপারেশন আমাদের করতে হবে। তো এই 5টা কন্ডিশন যখন প্রস্টেটের জন্য আমাদের অপারেশন করতে হয়। নাম্বার 1, ওষুধ দিয়ে পেশেন্ট স্যাটিসফাইড নয়, পেশেন্টের ডেইলি লিভিং কম্প্রোমাইজড, পেশেন্ট চায় না এভাবে বাঁচতে, আরো ভালোভাবে বাঁচতে চাই, সেইটা একটা। দ্বিতীয়, পেচ্ছাবের থলি, মানে পেচ্ছাব পুরোপুরি বন্ধ হয়ে গেছে, নল একবার দেওয়া হয়েছে, নল খুলে নেওয়ার পরেও পেচ্ছাব হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অপারেশন দরকার। তৃতীয়, এইখানে বাধা সৃষ্টির কারণে পেচ্ছাবের থলির মধ্যে পাথর তৈরি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অপারেশন করতেই হবে। 4 নম্বর, যেটা বললাম ব্লিডিং, পেচ্ছাবের সাথে হচ্ছে রক্ত আসছে, বারবার রক্ত আসছে, পাশের ডাক্তারের কাছে গেলেন, উনি অ্যান্টিবায়োটিক দিলেন, কিছু ওষুধ দিলেন, রক্ত থেমে গেল, আবার 7 দিন পরে রক্ত আসলো, বারবার রক্ত আসছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অপারেশন করতে হবে। আর 5 নম্বর, এই কারণে কিডনি, এক্ষেত্রে আমরা যদি একটু ফলো করি, যারা প্র্যাকটিস করি, যদি আমরা ফলো করি দেখবো এক্ষেত্রে দুটো কিডনি ফুলছে, মানে দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। আগে তো স্টোনের জন্য এটাতে স্টোন হলে এদিক ফুলবে, এটাতে হলে এদিক ফুলবে, দুদিকে হলে দুদিক ফুলবে, কিন্তু দুদিকে স্টোন খুব কমই দেখা যায়। এই ক্ষেত্রে যেহেতু কমন চ্যানেলে ব্লক, দুদিকে প্রেসারটা যাচ্ছে, তো দুটো কিডনি একসঙ্গে ফুলছে। একই রকম ভাবে ইউএসসিতে দেখি এটা কিডনি যতটা ফুলেছে ওটা কিডনি ততটাই ফুলেছে, ইউজুয়ালি এরকমই হয়। তো এটা আরো ডেঞ্জারাস জিনিস। তো সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট একটা নল দিই এবং অপারেশনের জন্য অ্যাডভাইস করি। তো এই 5টা কন্ডিশন যে ক্ষেত্রে হচ্ছে প্রস্টেটের জন্য আমাদের অপারেশন করা লাগে, আদারওয়াইজ প্রস্টেটের জন্য মেডিকেল ট্রিটমেন্ট দিলে পেশেন্ট সুস্থ থাকে। তো আশা করি আপনারা যতটা শুনলেন কিছুটা হলেও উপকৃত হবে। প্রচন্ড গরম এবং সময় খুব কম, পরে ইনশাল্লাহ আবার আসবো আপনাদের সামনে যদি আপনারা ইনভাইট করেন। আজকের মতো এখানে শেষ করেছি। আমি যখন হাই মাদ্রাসা ফাইনাল দিয়েছিলাম, আমার নিজের মাদ্রাসাটা মানে এতটা ডেভেলপ ছিল না, যারা অনেক এখানে বয়োজ্যেষ্ঠ আছেন জানেন। তো এরকমই একটা জায়গা থেকে আমারও উঠে আসা। উনি আমার সঙ্গে আগামী মিশনেও গিয়েছিলেন, আজকে কথা বলতে বলতে পরিচিত প্রধান শিক্ষক এই মাদ্রাসার যিনি আছেন। তারপরে হাই মাদ্রাসাতে আমি ওয়েস্ট বেঙ্গলে প্রথম হয়েছিলাম,
তারপরে হচ্ছে 2 বছর আলামের মিশন 2006। হ্যাঁ, আপনারা অনেকেই শুনে আছেন, নিশ্চয়ই শুনেছেন। ইন্ডিয়া নয়, তোমার বাবার সাথে আমার তো তারপর হচ্ছে যে 2 বছর আলামের মিশনে ছিলাম। তারপরে আমার হয়ে যায় এমবিবিএস এ আমি চান্স পাই। বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস আমার কমপ্লিট হয় 2013-তে। তারপরের বছরেই আবার সার্জারিতে, জেনারেল সার্জারিতে চান্স পাই আরজিকর মেডিকেল কলেজ থেকে আমার জেনারেল সার্জারি। তারপর আমি একটা বন্ড পোস্টিং হয় আমাদের, ওটা 3 বছরের থাকে। 2 বছর আমি করেছিলাম 19-20 সালে। আমার এই সুপার স্পেশালিটি যে এক্সামটা হয় ওটা দিলাম, ওটাতে আমার র্যাঙ্ক হয়ে গেল। তারপরে আমি সুপার স্পেশালিটি ডিগ্রিটা করলাম এমসিএইচ। তো এমসিএইচ গর্ব করে, আপনাদের হয়েই গর্ব করে বলতে পারি যে মালদা জেলায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স যে আছে, মানে একটাই তো এখন ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে আমারই প্রথম ইউরোলজি ডিগ্রিটা হয়েছে মালদা জেলার মধ্যে আর কি। মানে এখনো আপনাদের মালদা জেলায় মনে হয় 30 লক্ষ এরকম পপুলেশন হবে। 30 লক্ষ লোকের মধ্যে মালদা জেলায় জন্মগ্রহণ করে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে শুধুমাত্র আমারই এই সুপার স্পেশালিটি ইউরোলজি ডিগ্রিটা রয়েছে। আরও যারা আছেন তারা হয় বাইরে থেকে করা আছে বা মালদা জেলায় ওদের জন্ম নয়। আমি আপনাদের মধ্যেকার থেকেই এই জিনিসটা অর্জন করতে পেরেছি। আপনাদের আমার সবার দোয়া রয়েছে বলে আজকে আমি এখানে আসতে পেরেছি। আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।